স্যার, আপনি তো একজন সফল সিভিল সার্ভেন্ট। এই জন্য সফল বলছি যে আপনি প্রশাসনের সর্বোচ্চ পদ অলংকৃত করেছেন। আপনি একজন সিনিয়র সচিব হিসেবে প্রশাসনের দায়িত্ব পালন করেছেন মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে। সেখানে আপনার এই দীর্ঘ কর্মজীবনে কী ধরনের চ্যালেঞ্জ আপনি মোকাবেলা করেছেন, দুই একটি বিষয়ে যদি অবতারণা করেন। এইটি একটি ভালো প্রশ্ন। আসলে কি, উন্নয়নশীল দেশ বা তখন অনুন্নতই বলা হতো, এখন উন্নয়নশীলের স্টেজে আমরা গিয়েছি। সেখানে একটি বড় সমস্যা, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শুধু নয়, আমাদের যারা কলিগ ছিলেন তাদের মধ্যে যারা নিয়ম নীতি আদর্শ ইত্যাদি অনুযায়ী চলবেন বলে ঠিক করেছিলেন সিভিল সার্ভিসে ঢুকে, তাদের মধ্যে একটি জিনিস সুনির্দিষ্টভাবে দাঁড়িয়েছে আমাদের মনে, অভিজ্ঞতায়। সেটি হলো এই যে আইনের শাসন। তো আইনের শাসন যে দেশে ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি। আপনি পাকিস্তানের সঙ্গে তো একটু যেতেই হবে, তাই না? আমরা একটা কনস্টিটিউশন রচনা করতে 48 থেকে 56 সাল লেগেছে এবং সেটা বাতিল হতে 2 বছর লেগেছে 58 সালে, আইয়ুব খানের সামরিক আইন। এবং তারপরে 69-71 পর্যন্ত আর স্বতন্ত্র নাই। বাংলাদেশে 75 পর্যন্ত একটা স্বতন্ত্র ছিল, সেটাও ভুলুণ্ঠিত হয়েছে সেই দিন থেকে। এবং তার দীর্ঘ 21 বছর পরে মোটামুটিভাবে ভোটের ব্যবস্থাটা সৃষ্টি হয়েছে। তো ফলে হচ্ছে, আমি প্রসঙ্গটা এই জন্য টানছি, ক্লায়েন্টকে সার্ভ করবার সময় আমি দেখেছি সে ক্লায়েন্ট প্রাইভেট সেক্টরের হোক কিংবা পিওর গভর্নমেন্ট সেক্টরের হোক, আইনের শাসন মানার ব্যাপারে আমাদের জনগণের একটা বড় অংশের মধ্যে যে অনীহা বা অসচেতনতা আমরা বলি নরম করে রয়েছে, এতে আমার মনে কোনো সন্দেহ নাই। কাজে বাধা ছিল এইটা প্রথম। এবং প্ল্যানিং কমিশনে যখন সচিব হওয়ার পরে প্ল্যানিং কমিশনে যখন একবার পোস্টিং হলো, সেখানেও দেখেছি যে আসলে যেসব জিনিসগুলো প্রকল্পর মধ্যে আনা দরকার বাস্তবায়ন করবার জন্য, যাতে আমাদের কিছু সূচক অর্জিত হয়, পার ক্যাপিটা ইনকাম, লিটারেসি, হেলথ ইত্যাদি যা আমরা করি, শিক্ষা, উন্নয়নের সূচকগুলো অর্জিত হয়, ঠিক আছে, সেটা হয়েছেও, কিন্তু আরও কম সম্পদে সেটা করা সম্ভব। এবং সেই কারণটা আমি যদি দুর্নীতি নাও বলি, দুর্নীতির একটা সংজ্ঞা আছে, এসএসসি সেটা দিবে, কিন্তু আর্থিক অনিয়ম তো বটেই। যেমন কর্মকর্তাদের বিদেশ যাবার যে আকাঙ্ক্ষা, সেটি সবসময় প্রাসঙ্গিক নয়, এটা আমার বলতেই হবে। এবং এই নিয়ে কিন্তু এখন টকশো হচ্ছে। একটা পরিকল্পনা কমিশনের ডকুমেন্ট পাস হবে, সেটা ডিপার্টমেন্টের, তো সেটা সেই ডিপার্টমেন্টের কর্মকর্তা বিদেশ যাবেন সেটার অভিজ্ঞতা লাভের জন্যে, বা এটা বিদেশে কীভাবে আরও উচ্চতর সমাজে এটা আরও উৎকর্ষের মাধ্যমে এটা করেছে সেটা দেখার জন্যে। কিন্তু সেইখানে প্রায়ই, সব ক্ষেত্রে না হলেও, অপ্রাসঙ্গিক কাউকে প্রশিক্ষণ বা অ্যাটাচমেন্ট বা স্টাডি ভিজিটে জুড়ে দেওয়া হয় এবং তিনি আসার পরে দেখা যায় আরেক ডেস্ক উনি বদলি হয়ে গিয়েছেন। তো এটাকে গভর্ন করা আমাদের স্বচ্ছতা এবং অ্যাকাউন্টেবিলিটির নীতির মধ্যে পড়ে, যেটা পুরোপুরি এখনও প্রতিষ্ঠিত হয়নি বলে আমি মনে করি। এটা করার সুযোগ আছে। এইটা কিন্তু ভারতে বেশ কঠিন কাজ। আমি ভারতের এক্সাম্পল দেবো, কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী এবং 48 সালে একই সূত্র থেকে আমরা এসেছি। আমরা সিভিল সার্ভিসে আইনগুলো প্রয়োগ করতে এটা একটা বাধার বড় ফ্যাক্টর বলে আমি মনে করি। স্যার, এই প্রসঙ্গে আমি আরেকটু জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন, আমি যদি ভুল না বলে থাকি, আপনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ছিলেন এবং আমরা জানি দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকা আমাদের একটি বিতর্কিত এবং একটি অশান্ত এলাকা। সেখানে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই ব্যাপারে আপনার কোনো ভূমিকা ছিল কি না সচিব হিসেবে? আর দ্বিতীয়ত, এর সাপ্লিমেন্টারি প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন যে সেই শান্তি চুক্তির ধারাবাহিকতায় সত্যি সত্যি পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে? এটি আপনাকে এই প্রশ্নের উত্তর আমি দেব, কিন্তু আপনাকেও একটি বিষয় বিবেচনা করতে হবে যে কোন রাজনৈতিক আমলে এটি সম্পাদিত হয়েছে। সেই রাজনৈতিক আমলের কারণেই এর বিশ্বাসযোগ্যতা তুলনামূলকভাবে অন্য কোনো রাজনৈতিক আমলে যেটা সম্পাদিত তার চেয়ে বেশি। এটা সত্যি তো একটা অ্যাবসলিউট টার্ম, কিন্তু সেটা না হলেও রিলেটিভলি অনেক কিছু অর্জিত হয়েছে। প্রথম কথা, যে নেতৃত্বের সঙ্গে এই চুক্তি সম্পাদিত হয়েছে তার প্রতি পার্বত্য চট্টগ্রামের যে নির্বাচিত বা সামাজিক নেতৃবৃন্দ, সবাই নির্বাচিত না, সন্তুলার মা কিন্তু এখন নির্বাচিত না, কিন্তু জনপ্রিয়, তাদের আস্থা ছিল মূলত, এই জন্য এটা সম্পাদিত হয়েছে। 1, 2 হচ্ছে যে বিষয়গুলো
কারিগরি রাজনৈতিক বা সাংস্কৃতিক দিকের চেয়ে সেগুলো প্রতিষ্ঠিত করতে আমরা কম বাধার সম্মুখীন হয়েছি। যেমন শিক্ষা, রাস্তাঘাট, আপনার পানি সরবরাহ, তারপরে রুরাল কানেক্টিভিটি বলতে আমরা যা বুঝি রুরাল মার্কেট, রুরাল ইকোনমিকে উঠিয়ে ফেলা, এগুলো আপনি লক্ষ্য করবেন। আমি ঠিক শান্তি চুক্তি সম্পাদনের সময় ছিলাম না, আমি তারপরে যোগদান করেছি। কিন্তু আমার সময়ে আপনার রাঙামাটির বিজ্ঞান এবং প্রযুক্তি কলেজ, প্রথম বিশ্ববিদ্যালয়, প্রথম মেডিকেল কলেজ, আপনি নিশ্চয়ই জানেন এগুলো সরকারি তথ্যে আছে, সেগুলোর 4th ইয়ার 5th ইয়ার পার হয়ে গেছে, কিন্তু মেডিকেল কলেজের প্রথম ব্যাচ এখনও বের হয়নি। এগুলো বিরাট অগ্রগতি, এবং এগুলি কাদের সঙ্গে আলোচনা করে করা হয়েছে? যারা সেই সময়ে নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ মানুষের নেতা, কিন্তু তার মধ্যে যারা পরাজিত নেতা ছিলেন একই এথনিক গ্রুপের, কিন্তু যেহেতু পরাজিত হয়ে যান তারা আবার এর মধ্যে ফল্ট ফাইন্ডিং করবার চেষ্টা করেছেন, বা এবং হয়তো এই উন্নয়ন বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা খুব একটা করতে পারে নাই। ধরুন হরতাল দিল, একটা ইয়ে করলো, বা কিছু মানুষ হানাহানি হলো, কিন্তু কাজ কিন্তু এগিয়ে গেছে। তা আপনি সূচক দিয়ে দেখতে পাবেন। এবং অনেক সময় তো দেশের সূচকের প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতা কিছু কম আছে, কিন্তু সেটা যখন ইউএনডিপি বলে বা সেটা যখন মানে কোনো ডেভেলপমেন্ট পার্টনার বলে, সেটা তো মানতে হবে, কারণ তারা খুব প্রফেশনাল, প্রত্যেকটা টু দি ডট তারা যে কোনো কিছু রিপোর্ট করে। তো সেদিক দিয়ে অনেকগুলো ভালো কাজ হয়েছে, কিন্তু একটা কাজ বাকি আছে, এবং সেটা করা রিয়েলি ডিফিকাল্ট। আর সেটা প্লেন ল্যান্ডেও যে ডিফিকাল্ট না তা না, সেটা হলো জমি সংক্রান্ত বিবাদ নিষ্পত্তি করা। তো সেইখানে আমরা বিরোধিতা দেখতে পাচ্ছি যে আমরা একটি ভূমি কমিশন করেছি, যে খাগড়াছড়ি, বিশেষ করে খাগড়াছড়ি জেলার যারা ডিস্টার্বড হয়েছিলেন সেনাবাহিনীর অভিযানের সময়, যেটা করতে হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, তাদের যারা ভারতে গিয়েছিলেন বা দেশের অভ্যন্তরে অন্যান্য স্থানে ডিসপ্লেসড হয়েছিলেন, তাদেরকে আহ্বান করা হচ্ছে, তা আপনি আপনার হেডম্যানের মাধ্যমে অ্যাপ্লিকেশন নিয়ে আসেন যে এই জমিটাতে আমি ছিলাম। আপনার হেডম্যান বা অন্যান্য সাক্ষী দিবে, এবং সেটা কিন্তু পার্বত্য চট্টগ্রাম এলাকায় রিলেটিভলি সোজা। এই এসি ল্যান্ডের যে জটিলতা আছে সেটা ওখানে নাই। হেডম্যান যদি বলে আমি ওকে চিনি, সেইখানে ছিল বা তার বাবা ছিল, তার জমির বিবরণ নেই, এটা আপনাকে দিয়ে দেওয়া হবে। কিন্তু এটা আমরা সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়ার পরও এই সভায় আমরা সেরকম অ্যাপ্লিকেশনও পাইনি, এবং লোক যে ব্যক্তিগতভাবে সে বলবে সেটা হচ্ছে না। তো এটা সহজেই অনুমেয় যে এই জিনিসটাকে জিয়ে রাখতে পারলে একটা মহল বলতে পারবে যে সরকার শান্তি চুক্তি সম্পাদন করলেও একটা বড় ইস্যু তারা বাস্তবায়ন করতে পারছে না বা করছে না। আসলে সরকার করছে না, এটা ঠিক না। এটা একদম সম্পূর্ণভাবে নিরপেক্ষ একজন বিচারপতির অধীনে কমিশন গঠন করা হয়েছে, এবং তিনি যখন পেশায় ছিলেন অত্যন্ত বিশ্বাসযোগ্য লোক ছিলেন তিনি।